আনসার করতেছিলাম। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইন্ডিয়ান চ্যাপ্টার কালচার বুঝছেন আমি এটা দেখছিলাম নেগোসিয়েশন প্রসেস এন্ড মার্কেট অর্গানাইজেশন এটা কথা বলেছে জেন্ডার বায়াস এন্ড ব্রাইবেরি আজকে আমরা যেটা কথা বলবো ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু ব্রাইবেরিটা আপনার কি মনে হয় ব্রাইবেরি বিষয়ে কি বুঝছেন হ্যাঁ ব্রাইবেরি ব্রাইবেরি বলতে বুঝছেন কিছু ব্রাইবেরি শব্দটা শুনছেন কম্পন সৃষ্টি করা কোন প্রোডাক্টের ব্রাইবেরি প্রাইভেট ব্রাইবেরি BRIBERY আমরা খুবই ফ্যামিলিয়ার এই জিনিসটা প্রাইভেট ব্রাইবেরি ব্রাইবেরি ব্যাপারটা আমরা খুবই সম্পূর্ণ খুবই আমরা এটা নিয়ে খুবই আলাপ আলোচনা করি খুবই জানি এটা নিয়ে আমাদের অনেক সমাজে অনেক কথা হয় চায়ের দোকানে অনেক সর ওঠে হ্যাঁ তারপরে অফিসের অনেক কথাবার্তা হয় অনেক কিছু হয় এটা আমরা এটাও করি আবার দিই পোস্ট ম্যাটেরিয়ালস থেকে দিয়েছেন স্যার আপনি হ্যাঁ আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি দেখেন হোয়াটসঅ্যাপে দিয়েছেন স্যার সো ব্রাইবেরির ক্ষেত্রে আজকে তো নেই হ্যাঁ আজকে না আগে দিয়েছি এটা আগে দিয়েছি কিন্তু নেটও নাই আমার মোবাইলও নেট নেই এখানেও নেট নেই স্যার কল ছিল কল ছিল দেখুন কল করলো তাহলে আপনার প্রাইভেটে কি জানেন প্রাইভেটে হচ্ছে আপনি পাইছেন বের করতে পারছেন আপনি ওখান নাই এটা লাস্ট ক্লাসে দিয়েছিলাম আবার দিচ্ছি আর কি বলেন আপনার লাস্ট ক্লাসে আসেন প্রাইভেটে কি বুঝছেন প্রাইভেটে হচ্ছে ঘুষ হ্যাঁ ঘুষ যেটাকে বলা সেটা হচ্ছে আপনার কি প্রাইভেট চ্যাপ্টার 5 পাইছেন তাহলে ওনার একটু ফরওয়ার্ড করে দেন তো এটা পাইছেন আমি খাইতেছি না ওইটা আমি যেটা খাইতেছি আচ্ছা দেখেন এইটা না ওই থেকে বের করেন আপনার স্লাইড নাম্বার 38 চ্যাপ্টার 6 5 চ্যাপ্টার 6 দিস তাহলে প্রাইভেট ইজ ভলান্টারি অফার পেমেন্ট বাই সামওয়ান সিকিং আনলফুল অ্যাডভান্টেজ আমাদের প্রাইভেটে কিন্তু সব লেভেলে দেখা যায় না আমাদের কিছু আছে যেখানে আমরা ঘুষ না দিলে ব্রাইবের মানে কি মনে থাকবে ঘুষের ইংলিশ কি ব্রাইব ঘুষিয়া ব্রাইব রাইট ব্রাইব BRIBE ব্রাইব BRIBE ব্রাইব
ঘুষ ঘুষ বলি না যে ঘুষটাকে ইংরেজি বলা হয় কি ব্রাইবারি বলা হয় তাহলে আমরা যে ঘুষটা দিচ্ছি আমরা যে ইয়ে করতেছি অনেক ক্ষেত্রে আমাদের করতে হয় না হলে তো আমাদের কাজ হচ্ছে না কাজ হচ্ছে তো মানে কাজ হয় না কাজ না হলে তখন দেখা যাচ্ছে যে কি দ্যাটস এ প্রবলেম তাই না তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আপনার যখন কাজ হচ্ছে না তখন দ্যাটস এ প্রবলেম ফর আস তাই না তো ওই কাজ করানোর জন্য আমাদের কি করতে হয় উই হ্যাভ টু প্রোভাইড সাম কি ব্রাইবস ব্রাইবস আমাদের কি আছে ভলান্টারিলি অফার্ড পেমেন্ট বাই সামওয়ান সিকিং আনলফুল অ্যাডভান্টেজ তার মানে আপনি নিজ উদ্যোগে কিছু টাকা দিচ্ছেন অফার করতেছেন কি টু সিক সাম কি আনলফুল অ্যাডভান্টেজ বুঝতে পারছেন তাহলে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি যে তারপরে বলছে যে এক্সটর্শন এক্সটর্শন জিনিসটা কি এক্সটর্শন হচ্ছে পেমেন্টস আর এক্সট্রাক্টেড আন্ডার duress by someone in authority from a person seeking only what they are lawfully entitled to বুঝতে পারছেন তাহলে বলছে এক্সটর্শন হচ্ছে যে পেমেন্টস আর এক্সট্রাক্টেড আন্ডার duress হ্যাঁ 30 তার মানে পেমেন্টস দেখা যাচ্ছে আমরা কি করতেছি পেমেন্টসটা আনলফুলি করতেছি সেটা হচ্ছে যে আপনার পেমেন্টস আর এক্সট্রাক্টেড আন্ডার duress by someone in authority from a person seeking only what they are lawfully entitled to ব্রাইবারি এক্সটর্শন এক্সটর্শন হচ্ছে যে জিনিসগুলো আনলফুলি আমরা মানুষের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিই আনলফুলি ঠিক আছে এক্সটর্শন বলে না এক্সটর্শন করে এক্সটর্শন ব্রাইবারি এই যে পেমেন্টস আর এক্সট্রাক্টেড আন্ডার duress by someone in authority from a person seeking only what they are lawfully entitled to তার মানে এক্সটর্শন আমরা যে জোরপূর্বক টাকা যে এক্সটর্শন করি না মানে টাকা পাচার করে দেই কি করি এই সব আর তার জুরিডিকশন তাহলে দেখেন এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল মার্কেটিং কেন করে ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে গেলে কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশে এসে আপনি ধরেন একটা জিনিস কোনো কিছু মার্কেটিং করবেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যে মার্কেটিং স্ট্যান্ডার্ড আছে বিএসটিআই আছে এই ধরনের ইউনিক পারমিশনগুলো আপনাকে দিচ্ছে না বৈধ জিনিসটা বৈধ কিন্তু ওই যে টাকা না কামানোর কারণে এটা কোনো ইলিগাল না যেরকম সিগারেটসের ক্ষেত্রে আপনি জিনিসটাকে কি অবস্থা সিগারেটসের ক্ষেত্রে আপনি জিনিসটা কিন্তু তো সিগারেটের ক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে কি করতে হবে না কি অবস্থা আপনি লাস্ট ক্লাসে আসেন নাই মনে হয় নাকি আসলে লাস্ট ক্লাসে না লাস্ট ক্লাসে আসেন আমি তো বলি কি অবস্থা আপনাদের আর যাই হোক তো তাহলে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যায় কিছু লিগ্যাল প্রোডাক্টস আপনি সেল করবেন কিন্তু নতুন প্রোডাক্টটা কিন্তু ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আপনি আমাদের যে সব স্ট্যান্ডার্ড আছে তারা শুধু শুধু ঝামেলা করে আছে না নিজের সামনে বলে এই ফ্লেভার দেন ওইটা দেন এটা নাই ওইটা লাগবে মানে ইচ্ছাকৃতভাবে যে জিনিসটাকে বলে ঝামেলা করে ঠিক না তো এই যে ঝামেলাগুলো যে করে তো এই জিনিসগুলোর কারণে কিন্তু দেখা যায় আমাদের নিয়ম টু প্রোভাইড সাম কি রাইটস যে ভাই ভাই কিছু টাকা দিলাম টাকা দেওয়ার পরে আপনি জিনিসটাকে ই করেন এই একটা এক্সটর্শন হচ্ছে যে আপনি অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে ওই কয়েক টাকা পাচার করে দেয় তার অপরাধী আলাদা আছে কিন্তু সেই জিনিসটাকে টাকাটাকে এক্সটর্শন করছে পাচার করে দিতেছে বুঝতে পারছেন একটু সাইলেন্ট করে দেন ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করে তারপরে বলতেছে যে লুব্রিকেশনে বলতেছে involves a relatively small sum of cash a gift or a service given to a low ranking official in a country where such offerings are not prohibited by law লুব্রিকেশন মানে কি আমরা বলি না একটু তেল দিয়ে দাও একটু হালকা তেল মেরে দাও তেল মেরে দিলে দেখবে যে তেলটা মানে আপনি একটা ছোট সাম স্বল্প টাকা দিলেন ক্যাশ দিলেন কিছু গিফট বা সার্ভিস দিলেন বুঝছেন না তো সামান্য কিছু গিফট বা সার্ভিস দিলেন এই যে জিনিসটা হচ্ছে লুব্রিকেশন জিনিসটা যে একটু মানে ইয়া আছে ওই জিনিসটাকে আপনি একটু স্মুথ করে দিলেন যে জিনিসটাকে স্মুথ করে দিলেন খুব বেশি কিছু না সামান্য একটা গিফট দিলেন তার বাসায় কিছু মিষ্টি পাঠিয়ে দিলেন বা তার বাসায় একটা গিফট পাঠায় এরকম আর কি জিনিসপত্র তারপরে বলতেছে যে সাবঅর্ডিনেশন বলতেছে involves giving large sums of money frequently not properly accounted for designed to entice an official to commit an illegal act on behalf of one of the offering of the bribe involves breaking the law লুব্রিকেশনটা হচ্ছে স্মল টাকা এটা নট নেসেসারিলি যে ইলিগাল কোনো কাজ হয়তো আপনি দিলেন যাতে একটু তাড়াতাড়ি হয় ভাই আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দিন সাধারণত 10 দিন লাগায় আপনি বলে দেবেন আমার কাজটা পাসপোর্ট অফিসে গেলে যেটা হয় যে ওই একটু আমার কাজটা 3 দিনে একটু করে দিন এক সপ্তাহ লাগে আপনি আমার 3 দিনে দিন একটু এক্সট্রা টাকা দিয়ে দিন সেটা হচ্ছে লুব্রিকেশন বাট সাবঅর্ডিনেশন যেটা হচ্ছে সাবঅর্ডিনেশনটা হচ্ছে ইলিগাল অ্যাক্ট বেআইনি ভাবে
যে আরেকজনের পাসপোর্ট আপনি কি করলেন যে গলা কাটি দিয়ে দিলাম। গলা কেটে নিজের নামে করে ফেলেন। ধরেন আপনি একটা কোনো মার্ডার কেসের আসামি আর আপনি এই দেশ থেকে পলাইতে যেতেছেন আর আপনি তো আপনার নাম দিয়ে করলে আপনি আটকে যাবেন। তো সেখানে আপনি কি করলেন যে ওই তার ফিঙ্গার সব কিছুই থাকবে কিন্তু আইডেন্টিটিটা থাকবে আপনার, বুঝছেন? সেটা কি একটা ইলিগাল অ্যাক্ট। সেটার জন্য দেখা যায় আপনি অফার করবেন 5 লাখ টাকা, যে ভাই আপনার 5 লাখ টাকা দেবো, আমাকে এরকম একটা পাসপোর্ট দেন, কারণ আপনি তো মার্ডার কেসে আসেনি, তাই না? আপনি ধরা খেলে আপনার শেষ। তাহলে তখন আপনি কি করলেন? সেটাকে বলা হচ্ছে সাবমিশন। অনেক একটা লার্জ সাম অফ মানি দিলেন। পাসপোর্টটা তাড়াতাড়ি দেওয়াটা এটা তো আর ইলিগাল না। মানে ঠিক আছে আমি 3 দিন আমাকে দিয়ে দিলেন, 7 দিনের জায়গায় 3 দিনে দিলেন, এটা ভালো, খারাপ কিছু না, ইলিগাল না। কিন্তু ইলিগাল কোনটা? যদি পাসপোর্টটা আরেকজনের পাসপোর্ট আমার নামে আপনি করে দিয়ে আমাকে এই দেশ থেকে মানে বের হয়ে যাওয়ার জন্য সুবিধা করেন, বুঝছেন ব্যাপারটা? সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন বলে, যে frequently not properly accounted for, designed to entice an official to commit an illegal act on behalf of one of the offering of the bribe. বুঝতে পারছেন? এবার দেখেন bribery variations on a theme, agent fees. When a business person is uncertain of a country's rules and regulations, an agent may be hired to represent the company in that country. ধরুন আপনি এখন যে থাইল্যান্ডে একটা ব্যবসা করবেন, থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আপনি যে এখানে সেল করবেন, এখন থাইল্যান্ডের যে রুলস কাস্টমস, থাইল্যান্ডে কীভাবে কী জিনিসগুলো হয়, কীভাবে কে কী ফলো করে, ওই জিনিসটা তো আপনি জানেন না। তো ওই জিনিসটা জানেন না, এখানে আপনি নিজে জানতে গেলে, খুঁজে বের করতে গেলে আপনার তো সময়ও নেই, আপনার আরও অন্য দেশে ব্যবসা আছে, তাই না? আপনি এখন কী করবেন? তাহলে এখন আপনার যেটা করতে হবে, আপনার এমন কাউকে হায়ার করতে হবে যে অলরেডি, বা একটা ম্যানেজার নিতে হবে, ওখানে একটা কান্ট্রি ম্যানেজার নিতে হবে যে নাকি সবগুলো জিনিসকে ম্যানেজ করতে পারবে, যে নাকি অলরেডি জানে থাইল্যান্ডে কীভাবে, কারণ থাইল্যান্ডের কালচার, থাইল্যান্ডের গভর্নমেন্টের পলিসিস, রুলস অ্যান্ড রেগুলেশনস আর বাংলাদেশের সেম তো না, ডিফারেন্স আছে, তাই না? তো আমি বাংলাদেশে যদি ওখানে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে তো আমি পারবো না। তো ওখানে বোঝার জন্য ওখানকার লোকাল যে আছে, যে ওখান থেকে অলরেডি গভর্নমেন্ট ব্রট আপ, ওখানে অলরেডি সব কিছু জানে, এরকম একজন কাউকে নিয়োগ দিতে হবে যে যে আমাকে সব কিছু কাজ করতে সাহায্য করবে। তো সেটাই বলছে এজেন্ট ফিস। একটা এজেন্ট হতে পারে, বা আপনি নিজস্ব কান্ট্রি ম্যানেজার ওখানে ইনভলভ করতে পারেন, বুঝতে পারছেন? তারপর বলছে যে ইট ইজ অফেন আ লিগাল অ্যান্ড ইউজফুল প্রসিডিউর। এটা সাধারণত লিগাল, কারণ আপনি একজন হায়ার করবেন, এটা তো অনেক ইলিগাল কিছু না, আপনি করতেই পারেন। তারপর বলছে ইজ পার্ট অফ দ্য এজেন্ট ফিজ ইউজ টু পে ব্রাইবস, দ্য ইন্টারমিডিয়েট ফিজ আর বিং ইউজড আনলফুল। বাট আপনি তাকে যে টাকাটা দিবেন, একজনকে এজেন্ট নেবেন, এজেন্ট সে আপনাকে সব কিছু হেল্প করলো বিজনেসটা সেট আপ করার জন্য, কিন্তু এজেন্টের টাকা থেকে যদি ঘুষ টুস সব কিছু দিতে হয় সেটাই ইলিগাল, কারণ ঘুষটাই তো ইলিগাল। আপনি যখন ব্রাইবস দিবেন, ঘুষটাকে বলা হয় ব্রাইব। ব্রাইবস যখন আপনি দিচ্ছেন, ব্রাইব ইটসেলফ ইজ ইলিগাল, ইউ ক্যানট গিভ এনিওয়ান মানি, মানে আপনি একটা ইলিগাল কাজ করছেন, ঠিক আছে? তো সেটা তো তারপরে তারপরে যেটা বলছে আপনার ইথিক্যাল ডিসিশনস। সো ইথিক্যাল ডিসিশনস কি হতে পারে? এখন লিগ্যাল, ইলিগাল আর ইথিক্যাল, ইথিক্সের মধ্যে তফাৎ আছে, জানেন সেটা কি তফাৎ বলেন তো? ইথিক্যাল স্যার মানে আমি আপনাকে বোঝাই যে ইথিক্সটা হচ্ছে আপনার নৈতিকতা, নৈতিক দিকটা, যেটা নৈতিকতা। আর লিগাল ইলিগাল হচ্ছে যেটা আপনি করতে পারবেন, করতে পারবেন না, মানে বাইন্ডিংস। লিগাল ইলিগাল আপনার উপরে ডিপেন্ডেন্ট না, কথাটা বুঝছেন? এটা একটা কি রুলসের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আপনি যদি এখন কাউকে মারধর করেন সেটা কিন্তু ইলিগাল, সেটা আপনি করতে পারবেন না, ওই রাইটটা কিন্তু আপনার নাই, কথাটা বুঝছেন? এখন আপনি একটা লোককে মারধর করবেন, সেটা রাইট আপনার নাই, সেটার জন্য আপনার জন্য শাস্তি আছে, বিকজ দ্যাট ইজ ইলিগাল, ইউ ক্যানট ডু দ্যাট। সো এটা কি একটা রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে? এটা কিন্তু রুলস, আইন, এটা যদি আপনি অমান্য করেন সেটা হচ্ছে আপনার ইলিগাল। আর যদি আপনি আপনি ভদ্রভাবে মানে গুড সিটিজেন হিসাবে থাকেন, সেটা হচ্ছে আপনার লিগাল। এইবার আসেন, ওই লোকটার সাথে আপনি হেসে কথা বলবেন বা ভালো ব্যবহার করবেন, এটার জন্য তো আপনার কোনো শাস্তি নেই, আছে? আছে? আপনি ওনার সাথে হেসে কথা না বলেন, ওনার সাথে হাসি সুন্দরভাবে ভদ্রভাবে এটা না দেন, বা আপনি তার সাথে কথাই না বললেন, এটা তো এটার জন্য আপনি ওনার সাথে কথা বলেন না কেন, এটার জন্য আপনার জেল জরিমানা শাস্তি হবে, দ্যাটস আপ টু ইউ, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। কথাটা বুঝতে পারছেন ব্যাপারটা?
তার যে বেসিক রাইট সেটাকে যদি আপনি হ্যাম্পার করেন, তাকে মারধর করলেন, ইটি করলেন, সেটা আপনি করতে পারবেন না, সেটার জন্য আপনার শাস্তি আছে। এই কেন বা তার সাথে আপনি কি ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন, তার সাথে হেসে কথা বলবেন, তার সাথে সুসম্পর্ক রাখবেন, তার সাথে কথাবার্তার সম্পর্কই রাখবেন কিনা, সেটা দ্যাটস আপ টু ইউ, সেটা আপনার বাদ। এটাকে কিন্তু এটার জন্য আপনি বাধ্য না। দ্যাট ইজ হোয়াট ইজ ইথিক্যাল ডিসিশন। এখন আপনি যদি ইথিক্যাল না, আপনি একজন মানুষের সাথে সুব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। কথাটা বুঝছেন ব্যাপারটা? একটা আছে আপনি মাইন্ডে আপনি করতে বাধ্য, আরেকটা হচ্ছে আপনি বাধ্য না, আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। সো দ্যাটস ওয়্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইথিক্স অ্যান্ড লিগ্যালিটি। বুঝছেন এবার ক্লিয়ার ইস্যুটা? কারণ আপনি একজনের সাথে সুন্দর ব্যবহার করবেন কিনা সেটা আপনার ইখতিয়ার। আপনি না চাইলে আপনি কথাই না বলতে পারেন, আপনি না চাইলে ব্যক্তিগত ডিসিশন। হ্যাঁ ব্যক্তিগত ডিসিশন। ব্যক্তিগত, এটার জন্য কিন্তু কেউ আপনাকে কোনো কিছু প্রয়োগ করতে পারবে না। আপনি আরেকজনের সাথে কথা বলবেন কি বলবেন না, তার সাথে হাইসা কথা বলবেন নাকি তার সাথে সুন্দর সম্পর্ক রাখবেন কিনা, দ্যাটস আপ টু ইউ। এটার জন্য তো আপনাকে কেউ ফোর্স করতে পারবে না। দ্যাট ইজ হোয়াট ইজ ইথিক্যাল। বাট ইথিক্যালি কি হওয়া উচিত? যে একজন আরেকজনের সাথে নৈতিকতাটা কি? নৈতিকতাটা তো এটাই যে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর সম্পর্ক বজায় রাখা, তাই না? যেমন আপনার প্রতিবেশী নিতে পারে, আপনার পাশের ফ্ল্যাটের লোকটা নিতে পারে, আর আপনার মন চাইলো না যে ওর আমার সাথে কোনো সম্পর্ক, আমি ওর সাথে কোনো যোগী কেউ তো আপনাকে কিছু বলতে আসবে না, বলতে পারবে তো আপনারা কি আছে। কিন্তু অ্যাকচুয়ালি নৈতিকতাটা কি? যে আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাই না? আপনি যদি করতে আমাকে রাখতে পারেন। So difficulties arise in making decisions, establishing policies and engaging in business operations in 5 broad areas. পাঁচটা broad areas এর খুব ধরনের difficulties হয়। কি কি? Employment practices and policies, ethical practices এর ক্ষেত্রে। এখন ethics সব কিছু তো এমপ্লয়িজ এর কিছু আছে বাইন্ডিংস, কিছু আছে বাইন্ডিংস, তাই না? কিছু আছে বাইন্ডিংস। এখন বাইন্ডিংস বলতে কি আমাকে এখানে এসে 8 ঘন্টা আমার কথা বলছেন, আমি অ্যাজ এমপ্লয় অ্যাজ এ লেকচার হিসেবে ক্লাস আছে, আমার বাইন্ডিংসটা কি? আমার এখানে আজকে 10টা থেকে 11টা পর্যন্ত একটা ক্লাস আছে, সেটা আমাকে নিতেই হবে, তাই না? ঠিক কি না? আচ্ছা, কিন্তু এখন এই বাইন্ডিংসটা তো আমাকে এখন ওভাবে দেওয়া হয় নাই যে আমার স্টুডেন্টকে আমি কতটুকু বেনিফিট দিতে পারলাম, বা আমার স্টুডেন্ট আমার কাছ থেকে যে মানে আমার আপ্রাণ চেষ্টা করা যে স্টুডেন্টকে বোঝানোর জন্য যে আমি এত এক্সাম্পল ইউজ করতেছি, এত কিছু ইউজ করছি, দরকার নাই। আমি তো খালি ফাইট করে গেলে ইংলিশের কি বাংলা মিনিং কি জিনিসটা কথা বলে তো আমি চলে যেতে পারি না? সেক্ষেত্রে তো অথরিটি আমাকে কিছু বলতে পারবে না, পারবে? আমি তো বুঝাইছি আমার এই আমার কোর্স ম্যাথ সিলেবাসে এই কয়টা চ্যাপ্টার আছে, এই কয়টা চ্যাপ্টার প্রত্যেকটা আমি স্লাইড করে করে বুঝিয়েছি আমার কাজ। কিন্তু আমি কি এই যে একটা এক্সট্রা এফোর্ট দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝাটা যাতে সহজ হয়, আপনারা যাতে মনে রাখতে পারেন, বা আপনাদের রিয়েল লাইফের সাথে জিনিসগুলোকে রিলেট করতে পারেন। আমি যে এত ধরনের এক্সাম্পলস ইউজ করতেছি, জিনিসগুলোকে এত সুন্দর মানে চেষ্টা করতেছি, সেটা কি আমি নৈতিকতা থেকে। আমি চাই যে আমার আন্ডারে যারা ক্লাস করবে তারা কিছু হলে অ্যাটলিস্ট শিখে। কারণ আমি এত কিছু কথা বলবো ইংলিশে, এত গুলি আওড়াবো, ক্লাসের বাইরে গিয়ে কালকে তো বাদ দেন, ক্লাসের বাইরে যে আপনার মনে থাকবে না, থাকবে। কিন্তু আমি যে এক্সাম্পলটা ইউজ করলাম এটা আপনি মনে রাখবেন, থাকবে না? যে আপনাকে এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনি লিগাল কোন জিনিসটা, ইথিক্যাল কোন জিনিসটা, আপনি কিন্তু বলতে পারবেন। কারণ যে লিগাল জিনিসটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে, আপনি এটা পাবেন। আমার দায়িত্ব ক্লাসে 9টা বাজে আসতেই হবে, 10টা বাজে আসতে হবে, 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা আমাকে এখানে ক্লাসে দিতে হবে। দ্যাট ইজ আই এম পাউন্ড। আমি যদি সেটা না করি সেক্ষেত্রে আমাকে অথরিটি কি করবে? জব দিতে হবে। দ্যাট ইজ আই এম পাউন্ড, দ্যাট ইজ লিগাল। আমি যদি না করি সেটা আমার অন্যায়। কি বুঝতে পারছেন? কারণ আমি তো জিনিসটা এখানে আমি প্রমিস করছি যে আমি এখানে অমুক দিন শুক্রবারে 10টা থেকে 11টা পর্যন্ত একটা ক্লাস নিব, আমি প্রমিস। আমি যেটা অমান্য করি সেটা আমার ইলিগাল। আই এম নট সাপোজ টু ডু দ্যাট। বা আমি যেটা বললাম, এখন আমি ক্লাস এক্সাম্পল দিয়ে বোঝাবো কিনা, আপনাদের বোঝানো শোনানোর জন্য আমি এত কিছু এফোর্ট দেবো কিনা, তা না। আমি জাস্ট এখানে জাস্ট গুলি আওড়াই গেলাম, তাহলে তো আপনি বুঝলেন কি বুঝলেন না সেটা আমাদের একটা বিষয়। তো ওটা তো আমি যদি করতাম তাহলে কি হতো? এটা হচ্ছে ইথিক্যাল অ্যান্ড আনএথিক্যাল। বুঝছেন ব্যাপারটা? তাহলে এই যে এমপ্লয়মেন্ট প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিস, এই যে আমাদের এমপ্লয়মেন্ট প্র্যাকটিসেস, তাহলে এই যে মানুষের মধ্যে আপনি যখন একটা কর্মচারী নিয়ম দিবেন, আপনার এখানে যখন 100 জন কাজ করবে, সবার মধ্যে কিন্তু এই মোটিভেশনটা থাকা লাগবে। আর নাহলে যদি কেউ আসে যে আমি আসবো, সকাল 10টায় ঢুকবো, 6টা বাজে বেরোবো, কাজ হোক বা না হোক আমার ব্যাপার না, আমার সময় দেওয়া দরকার, সময় তো দিচ্ছি। কথাটা বুঝছেন? এখন আপনি ওরা তো ধরতে পারবেন না, আপনি ওরা মারতে পারবেন যে বেটা তুই করছ না কেন? আমি তো আসছি, কাজ তো করতেছি, কিন্তু কাজটা ভালোভাবে হলো কি খারাপভাবে হলো, উন্নত মান কি, সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে এথিক্সের নৈতিকতা, যে আমি কাজটা করতেছি, কাজটা যাতে ভালো হয়। বুঝছেন?
তারপরে কি কনজিউমার প্রোটেকশন, কনজিউমার প্রোটেকশনের যে ইথিক্সের ব্যাপার আছে না, ঠিক কিনা? কনজিউমার প্রোটেকশনের ক্ষেত্রে এই জিনিসের ক্ষেত্রে কি অবস্থা? আরে আপনি কি আজকে গায়ে বলছেন নাকি? না স্যার বলা ওই পিছনে যাবো বাবু স্যার, ওই কর্নারে যাবো, ওই ওখানে যান, ওরা গায়ে হলুদের কথা বলে এসে বলছেন। হ্যাঁ, আচ্ছা যাক, সমস্যা নেই, একটু কালারফুল থাকলে সমস্যা নেই। আচ্ছা যাক, যা বলছিলাম বুঝাই জানি। হ্যাঁ আচ্ছা, এই ইথিক্যাল ডিসিশনসগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি দেখেন এমপ্লয়মেন্ট প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিস। একটা এমপ্লয় কিভাবে কাজ করবে কি করবে সেখানে কিন্তু ইথিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কনজিউমার প্রোটেকশন, কনজিউমার প্রোটেকশনের থেকে দেখেন কনজিউমার প্রোটেকশনে কিন্তু অনেক কিছু, কনজিউমার প্রোটেকশনের ইথিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস আছে, আপনি একটা বেবি ফুড প্রোডাক্ট, ঠিক আছে, আপনি ই করবেন, ওই প্যাকেজিংটা যেটা ওইটা যদি কেউ চাবায় বা মুখে দেয় তাহলে জিনিসটা ক্ষতিকারক, কথাটা বুঝছেন? কিন্তু ওই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করে ভালো বেটার কিছু দিতে চান, সেফলি দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খরচটা অনেক বেশি করতে হবে। এখন এটা তো আপনার দায়িত্ব না, এখন সেটা তো দায়িত্ব বাবা মার। আপনি একটা দুধ বিক্রি করলেন প্যাকেটে, ওইটা যদি অ্যাক্সিডেন্টলি বাচ্চাটার মুখে চলে যায় বা বাচ্চাটা যদি ওটা নিয়ে মুখের মধ্যে দেয়, এটা যদি সেই বাচ্চাটার ক্ষতি হয়, সেটা তো দেখার দায়িত্ব কার? বাবা মা, তাই না? আপনি প্যাকেটে দুধ খুঁজছেন বা আপনি প্যাকেটটা নিয়ে ওখানে আপনি একটা বয়ামে ঝেড়ে আপনি দুধের প্যাকেটটা ফেলে দেন। কিন্তু আপনি একটা কোম্পানি হিসাবে আপনার নৈতিক দায়িত্ব থেকে আপনি চিন্তা করেন আপনার কনজিউমারের প্রোটেকশন, কনজিউমারকে আপনার বাচ্চারা দুধ খাবে, সেই সার্চ কেস বাবা মা হয়তো ভুলে গেল, প্যাকেটে জারের ঢালতে ভুলে গেল, বয়ামের ঢালতে ভুলে গেল, তো প্যাকেটটা ওভাবে বেরিয়ে গেলো, বাচ্চা ওটা নিয়ে খেলো, খাওয়ার পরে সামনে আমার মুখে দিল, ওটার পর বাচ্চার একটা মানে কেমিক্যাল রিয়াকশন পেলো, যেটার কারণে একটা ক্ষতিকর কিছু হতে পারে। কথাটা বুঝছেন? তা আপনি ওই টাকাটা বেশি লাগলো, আপনি কি করলেন? জিনিসটা অ্যাভয়েড করলেন, ওটা করে একটা সেফটি প্যাকেজিং করলেন, যাতে ইভেন বাচ্চাটা যদি ভুলে মুখেও নেয়, বাবা মা যদি খেয়াল না করে তাহলে বাচ্চাটার ক্ষতি না হয়। তাহলে দ্যাট ইজ হোয়াট ইজ ইউর কি, সেটা আপনার ইথিক্যাল প্র্যাকটিস। আপনি যদি রাখেন সমস্যা নেই, কারণ এটা দায়িত্ব বাবা মা। সে প্যাকেট নিয়ে কিনে সে ওভাবে ঢাকবে, বাচ্চার মুখে কেন যাবে, সে বাবা মার দায়িত্ব, অতটা বলছেন। কিন্তু আপনি নিজে নৈতিক দায়িত্ব থেকে জিনিসটা করলেন যাতে কোনো বাচ্চার ক্ষতি না হয়। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর কনজিউমার প্রোটেকশন। বুঝতে পারছেন ব্যাপারটা? এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ইথিক্সটা কি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার এমপ্লয়ার, কনজিউমার এন্ড এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে আপনি বায়ু দূষণ করবেন কি করবেন না সেটা একটা ইম্পর্টেন্ট। আপনি এমন কিছু করতেই পারেন যেটা নাকি করলে যেটা নাকি মানে আমাদের এনভায়রনমেন্টের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর না, সেই ক্ষেত্রে আপনার ইথিক্যাল ডিসিশনসগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি আপনার পরের জেনারেশন আসবে, আপনার পরের জেনারেশন পর আরেক জেনারেশন, তো আপনি যদি আপনার এখানে হার্মফুল করেন সেক্ষেত্রে তো আপনারই তো লস, তাই না? তো দেখা গেল আপনি চাইলে একটা হাইব্রিড গাড়ি চালাতে পারেন, এখন আপনি ইথিক্যাল ডিসিশনসটা কি নেবেন? পরিবেশ বান্ধব। এখন আপনি চাইলে আপনার কোম্পানিতে যত গাড়ি আছে আপনি বলে দিলেন যে সব ইলেকট্রিক বা হাইব্রিড কার হবে, যাতে আমরা পরিবেশের জন্য কোনো দূষণ না করি। তেল হলে ইঞ্জিন বার্ন হয়, কার্বন ডাইঅক্সাইড মানে ধোঁয়া বের হয়, সেটা না করে আমরা কি করলাম? আমরা কোথায় চলে গেলাম? ইলেকট্রিসিটিতে। ইলেকট্রিসিটি গেলাম কি? রিইউজেবল এনার্জি। রিইউজেবল এনার্জি থাকে না? রিইউজেবল এনার্জি দেখা গেল আপনি সোলার পাওয়ার থেকে আপনার গাড়িটা চার্জ করবেন, ইলেকট্রিক গাড়িতে যদি চলে যান তাহলে তো আপনার আর কি এখানে আপনার দেশের কি সাস্টেনেবিলিটি হচ্ছে, আপনার পরের জেনারেশন যেটা আছে তারা চুলার গ্যাস পাবে। আর আপনি যদি গাড়ির মধ্যে সব গ্যাস ব্যবহার করে ফেলেন তাহলে আপনার ছেলে মেয়ে যারা আছে তারা তো গ্যাসটা আর পাবে না, পাবে? তাহলে আপনি একটা উদ্যোগ নিলেন যে আমার কোম্পানিতে যদি 20টা গাড়ি থাকে 20টা গাড়ি হবে ইলেকট্রিক বা হাইব্রিড। ইলেকট্রিক গাড়ি থেকে কি হবে? এখন আসছে প্লাগ ইন হাইব্রিড গাড়ি, দিয়ে চার্জ করা যায় গাড়িটাকে, ওই আপনি ইলেকট্রিক লাইনের সাথে লাগাই দিয়ে আপনি চার্জ করতে পারেন। এই 20 টাকার ছাদে যদি আমি একটা বিশাল সোলার প্যানেল বসাই 2-4-5 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা একটা সোলার প্যানেল বসাই, 5 লাখ টাকার সোলার 20 টাকার ছাদে যখন প্রখর রোদ পড়ে তখন সোলার প্যানেলটা অনেক হাই চার্জ হবে, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। ওই সোলার প্যানেল দিয়ে আমার কোম্পানি, আমার ইউনিভার্সিটির যদি 20টা গাড়ি থাকে 20টা গাড়ি চার্জ করা হবে, তাহলে পরিবেশ বান্ধব হইল না? পরিবেশ বান্ধব হইল, সাস্টেনেবল হইল, আমার পরের জেনারেশন যারা আছে তারা চুলায় গ্যাস পেলো, বেশি পেলো। কারণ আমার 20টা গাড়ি যদি গ্যাসে চলে তাহলে অনেক টাকা খরচ হচ্ছে, বা তেলে চলে অনেক টাকা খরচ হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করলাম? প্রজেক্ট থেকে শক্তিটা নিলাম, কীভাবে নিলাম? সোলার প্যানেলের মাধ্যমে। সোলার প্যানেল নিয়ে আমার ওই প্লাগ ইন হাইব্রিড, যেটা এখন ওই ইলেকট্রিসিটিতে চার্জ করা যায় গাড়ি, দেখছেন না? ইলেকট্রিক কার, টেসলা BMW সবাই আনতেছে আস্তে আস্তে দেখবেন। মানে এতদিন তো হাইব্রিড দিচ্ছে মানে সেমি, এখন ফুল ইলেকট্রিক।
কেন টমটমগুলো চলে দেখছেন না, এগুলো তো ইলেকট্রিক। হ্যাঁ, যে চার্জার হ্যাঁ, তো টমটমের ছাদে যদি 3-4টা বড় একটা সোলার প্যানেল বসানো নেওয়া হয় তাহলে ওর চার্জ নিজেই করতে পারলো। আইডিয়া কনসেপ্টটা কিন্তু খারাপ না। না, টমটমের ছাদে বড় যদি একটা সোলার প্যানেল বসায় নেওয়া যায় এবং ওই সোলার প্যানেলটা যদি ব্যাটারির সাথে কানেক্ট করে দেওয়া যায় তাহলে ব্যাটারি টমটম চলতে থাকবে, সমস্যা নাই, চার্জ হতে থাকবে, চলতেও থাকবে, আলাদাভাবে চার্জ দেওয়া লাগবে। আইডিয়াটা ভালো না? ঠিক কিনা? কত এরকম টমটম চলে, কত ইউনিট অফ ইলেকট্রিসিটি খেয়ে ফেলায়। তো ওই সবাই যদি একটা করে সোলার প্যানেল লাগায় না, সোলার প্যানেল থেকে যদি সূর্যের থেকে যদি তাপের থেকে যদি ইলেকট্রিসিটি জেনারেট করে তাহলে কত সাশ্রয় হচ্ছে, পরিবেশ বান্ধব হচ্ছে। যে মোবাইল ফোনে যে ইয়েগুলো আছে, টাওয়ারগুলো আছে, অনেক জায়গায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে তারা সোলার প্যানেল ইউজ করে। সোলার প্যানেল কারেন্ট আলাদাভাবে ইউজ করে না, তাহলে তাদের জন্য সাশ্রয়। তাহলে এটা হলো কি পরিবেশ বান্ধব কিন্তু, তাই না? Political payments and involvement in political affairs of the country. এখন অনেক কিছু আছে, political payments and political affairs আছে। So political payments and involvement in political affairs of the country তে কি হচ্ছে আপনার, যে কিছু পলিটিক্যাল পেমেন্টস আছে যেগুলো আমরা ইথিক্যালি করি, আবার অনেক কিছু আনইথিক্যালি করি। হ্যাঁ, কিছু বকশিশ দেওয়ার তো আসলে নিয়ম নাই, কেন দিব বকশিশ, হ্যাঁ না? বা কিছু আছে যে আমরা একটা টাকা দিলাম যে ভাই আমাদের কাজটা করাই, নিয়মটাই না, তো আনইথিক্যাল, তাই না? আর আপনার চাইলে আপনি দিতে পারেন, কেউ তো না করবেন। পলিটিক্যাল পার্টিকে আপনি একটা লিডারকে দিলেন যে ভাই আমি খুশি আপনার এই টাকাটা দিলাম, যাতে রাখেন এটা আমার কাজটা করায়, সেটা তো আরেকটি, এটা তো আপনাকে মানে যদি ঘুষ না হয় তাহলে তো আপনাকে ডিরেক্টলি করতে হবে না। আমি খুশি হয়ে আপনি আমাকে টাকা দিবেন, এটা তো কারো কোনো এখতিয়ার না। সমস্যা হচ্ছে আপনার টাকা আপনি আরেকজনকে দিয়ে দেবেন, এটা তো কেউ কিছু বলার নাই, আছে? বেসিক হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস, হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস। এখন আমার এখানে এখতিয়ার হচ্ছে কত 8 ঘন্টা কাজ করা, বা একটা ওয়ার্কারের এখতিয়ার কত অফিসে 8 ঘন্টা, বাট আপনি তাকে যে ওভারটাইম করাচ্ছেন, আপনি তাকে 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করাচ্ছেন কিন্তু পে করতেছেন, তখন কিন্তু দ্যাটস ইলিগাল। তখন হচ্ছে বেসিক হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস নিয়ে কি হবে, কোয়েশ্চেন্স রেজ হবে। বুঝতে পারছেন যে আপনি কি করতেছেন, বেসিক হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস এখানে কি হচ্ছে, খর্ব হচ্ছে। বুঝতে পারছেন? তো ফাইনালি দেখেন না, ফ্রেমওয়ার্ক ফর ইথিক্যাল প্রিন্সিপালস, ইথিক্যাল প্রিন্সিপালসের জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক দেখি। ইউটিলিটারিয়ান এথিক্স, একটা আছে ইউটিলিটারিয়ান এথিক্স। ইউটিলিটারিয়ান এথিক্স কি বলতেছে, does the action optimize the common good or benefits of all constituencies and who are the pertinent constituencies? Utilitarian ethics হচ্ছে যে সবার জন্য যখন চিন্তা করবেন, কমন গুড মানে বেটারমেন্ট ফর এভরিওয়ান। এখন তো শুধু আমি শুধু আপনাকে একজনকে আলাদাভাবে বেনিফিটটা দিই, ঠিক আছে, আপনি আমার অফিস রুমে আসেন, আপনাকে আলাদা করে বসাই দিব, সেটা কি আমার মানে ইথিক্যাল হবে? আপনাকে একার জন্য তো না, আমার তো সবাইকে, সবার জন্য তো আমি, তাই না? কেউ হয়তো একটু কম বুঝতে পারে, কেউ হয়তো ক্লাসে একটু বেশি বুঝতে পারে, তা আমার ইথিক্যাল ইন্ডিয়াটা কি হবে, ইউটিলিটারিয়ান। তা লেকচারটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সবাই কম বেশি বুঝতে পারে, এমনভাবে দিতে হবে যাতে সবাই জিনিসটাকে ধরতে পারে, বুঝতে পারে। বুঝতে পারছেন নাকি? আমি ক্লাসে একটা বলে গেলাম, কেউ বুঝুন সমস্যা না, আপনি আমার অফিসে আবার আসেন, স্কুলের টিচাররা যেরকম করে কোচিং আইসো, দ্যাট ইজ আনএথিক্যাল, তাই না? নৈতিকভাবে তো ঠিক না। তো কমন গুডসের জন্য চিন্তা করতে হবে, শুধু একজনের সেলফ বেনিফিটের জন্য চিন্তা করতে হবে না। রাইটস অফ দ্য পার্টিস, রাইটস এক একজনের রাইট কি, আমার হোয়াট ইজ মাই রাইট, রাইট মানে কি, অধিকার। অধিকার কথাটা কিন্তু স্ট্রং, অধিকার জিনিসটা কেউ কি খর্ব করতে পারে, ঠিক কিনা? অধিকার খর্ব করলে বেআইনি, তাই না? আমার মানুষ হিসাবে আমার কিছু বেসিক অধিকার আছে, ঠিক, অধিকারটা খর্ব করলে সমস্যা, বেসিক হিউম্যান রাইটস। Does the action respect the rights of the individuals involved? এখন মহিলাদের ক্ষেত্রে এখন কিছু অধিকার আছে, তাদের ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার। এখন আপনি যদি একটা মহিলাকে হ্যারাস করেন আপনার ওয়ার্ক প্লেসে, আপনার হয়তো আপনার সে আপনাকে ম্যানেজার করবে, আপনার আন্ডারে একজন ফিমেল কলিগ আছে, সে আপনার আন্ডারে কাজ করতেছে, তাকে আপনি হ্যারাস করতেছেন, নানাবিধভাবে ব্যাড অফার্স দিচ্ছেন, সেটা কি তার হিউম্যান রাইটস, তাই না? নট সাপোজ টু ডু দ্যাট, দ্যাট ইজ কাইন্ড অফ ইলিগাল। বা এটাও না হোক, সেটাও না, আপনি কোনো ব্যাড অফার না দিলেন, বাট আপনি দেখা যাচ্ছে আননেসেসারি তাকে মানে
হ্যারেস বলতে কি খাটাইতেছেন, এইটা করো ওইটা করো এই কাজ দাও, সে আপনার আপনার প্রপোজালে সাড়া দেয় না, কিন্তু তার সাথে আপনি তখন তাকে প্রেশার ক্রিয়েট করতেছেন। আর আপনি বস প্রেশার তো দিতেই পারেন, আর সে তো ডেভেলপড, সে কাজ করতে তো বাধ্য, তাই না? কিন্তু করবেই, কিন্তু সেটা তো ইথিক্যালি রাইট না। একজনের সাথে আপনি অন্যায় করতেছেন, সেটা তো তার হিউম্যান রাইটস না, সেটা আপনি করতে পারেন না। মানে তার ইচ্ছার বিরুদ্ধে সেক্ষেত্রে আপনি কিছুই, মানে যদি আপনি এটা ইম্পোজ করতে চান সেক্ষেত্রে ইউ আর রং। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রাইটস অফ দ্য পার্টিস। তারপরে জাস্টিস অর ফেয়ারনেস। ফেয়ারনেস বলে না যে সবার জন্য সমান অধিকার দিতে হবে, একজনকে আমি এভাবে ট্রিট করলাম আরেকজনকে এভাবে ট্রিট করলাম, ব্যাপারটা তা না। কারণ আপনিও টাকা দিয়ে ভর্তি হয়েছেন, উনিও টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না? তো সবাইকে ইকুয়াল ট্রিট করা উচিত আমার, তাই না? সবাইকে সমানভাবে ট্রিট করা উচিত। একজনকে এক চোখে দেখবো আরেকজনকে আরেক চোখে দেখবো, সেটা তো হওয়া উচিত না, ঠিক কিনা? তাহলে ফ্রেমওয়ার্কে জাস্টিস অর ফেয়ারনেস। এবার আসেন সামারি অফ আওয়ার চ্যাপ্টার, ডাইমেনশনস অফ কালচার। কালচারটা আমাদের বুঝা অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল মার্কেটিং যখন করবেন, কালচার যদি না বুঝেন তো সেই দেশে কীভাবে অপারেট করবেন, কেমনে অপারেট করবেন, সেই দেশের মানুষ কেমন, তারা কী চায়, কী পছন্দ করে, এই জিনিসগুলো যদি না বুঝেন, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের রিলিজিয়ান, তাদের চিন্তা ভাবনা, তাদের চলাফেরা, সব কিছু আপনাকে বুঝে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে হবে। আপনি মন চাইলো যে একটা ভাব করে কিছু করে ফেলাইলেন, তখন অনেক কিছু তাদের সেন্টিমেন্টে হার্ট হতে পারে, তাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে হার্ট হতে পারে, ঠিক কিনা? আর একটা বাংলাদেশে এসে একটা ফরেন কোম্পানি এসে ধাম করে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল যে একটা ছেলে মেয়ে একটা মানে অন্তরঙ্গ মুহূর্ত আছে, সেগুলো কি আমাদের দেশে অ্যাকসেপ্টেবল হবে? এগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? এটা আমাদের কি এগেইনস্ট আওয়ার রিলিজিয়ান, এগেইনস্ট আওয়ার সোসাইটি, এগেইনস্ট আওয়ার ভ্যালুজ, মোরালস অ্যান্ড প্রিন্সিপালস, তাই না? বাট আমেরিকার এই মানে ফরেন ইউরোপে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানুষ ওপেনলি মানে তারা অন্তরঙ্গ মুহূর্ত সময় কাটাচ্ছে, নো ওয়ান বদার্স, কেউ তাকাচ্ছে না। আর আমাদের বাংলাদেশে এরকম করা যাবে? এরকম যদি কোনো একটা অ্যাড দেয় যেখানে আপনি অন্তরঙ্গ মুহূর্ত, যে কাছে আসা গল্প, হ্যাঁ মানে যে ক্লোজ আপ থেকে আপনি একটা অন্তরঙ্গ মুহূর্তের একটা সিন দেখেন, ওটা ইউরোপের মার্কেটে দেখেন, কোনো সমস্যা নাই। আপনি বরং আপনারও সমস্যা থাকবে না, আপনি যখন ইউরোপে যাবেন, ইউরোপের যে কোনো আপনি সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এগুলোতে থাকেন, আপনারও তখন দেখবেন সমস্যা হবে না, আপনার মনে হবে এটা কম। কিন্তু সেই আপনি যখন বাংলাদেশে আসবেন, আপনার সামনে যখন এটা একজন করবে, তখন কিন্তু আপনার কাছে এটা খুবই মনে হবে যে একটা কি ডিসগাস্টিং ওয়ার্ড, তাই না? এটা খুবই একটা বাজে কাজ। আনইথিক্যাল, সামটাইমস ইলিগাল, এটা করা যাবে না আমাদের দেশে। কেন? বিকজ আমরা কনজারভেটিভ সোসাইটিতে বিলং করি। তাহলে বুঝতেছেন, তাহলে ইউরোপের একটা মার্কেট থেকে যখন একটা লোক ইউরোপের একটা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে আসবে, তাকে তো ওই জিনিসগুলো ম্যানেজ করে চলতে হবে। তো দাম করে এরকম একটা অন্তরঙ্গ মুহূর্ত অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চাইলে তো শো করতে পারবে না, পারবে? বুঝছেন? তাহলে দেখেন ডাইমেনশনস অফ কালচারগুলো কি কি? লো কনটেক্সট, ইনফরমেশন ওরিয়েন্টেড হলে কি হবে? লো কনটেক্সট। লো কনটেক্সট হচ্ছে বাইরের উন্নত দেশগুলো আছে যেগুলো, সেখানে হচ্ছে যে আপনার কি লো কনটেক্সটের কালচার হয়, ঠিক আছে? লো কনটেক্সটে খুব বেশি আপনার তথ্য দেওয়া লাগে না, তারা অল্পতেই বুঝে। লো কনটেক্সট কালচারে লো কনটেক্সট কালচারে কি হয়? আপনার ইনফরমেশন ওরিয়েন্টেড। ইনফরমেশন ওরিয়েন্টেড মানে কি? যে লো কনটেক্সটে খুব বেশি কথা বলা লাগে না, তাদেরকে তারা এক দুই কথাই সহজে জিনিসটাকে বুঝে যায়, বুঝতে পারছেন? আর হাই কনটেক্সট কালচার কি? রিলেশনশিপ ওরিয়েন্টেড। আমাদের বাংলাদেশ হচ্ছে রিলেশন, আমেরিকা হচ্ছে হাই কনটেক্সট কালচার। ওখানে আপনি ভাই সম্পর্ক করবেন, একটু সুসম্পর্ক করে নেই, তারপরে কাজটা করা, মানে না এইসবের দরকার নাই। যার যে দায়িত্ব সে সেটা পালন করবে, আপনাকে এক্সট্রা কিছু বলা লাগবে না, আপনাকে কোনো কি অয়েলিং করতে হবে না, লুব্রিকেশন করতে হবে না। লো কনটেক্সট আপনি যে জাস্ট বলবেন আমার এই কাজটা করা দরকার, তার যদি অথরিটিতে ওই কাজটা থাকে সে আপনাকে সহজে করে দেবে, নয় ছয় করবে না। আর আমার বাংলাদেশে কি ভাইয়ের সাথে একটু খাতির করি, তারা কিছু খাওয়া দাওয়া জানি যে একদিন খাওয়াই তারপর কাজটা করে, এটা কি আমরা রিলেশনশিপ ওরিয়েন্টেড করতে চাই, বুঝতে পারছেন? ইন্ডিভিজুয়ালিজম, বাইরের দেশে সবাই ইন্ডিভিজুয়ালিস্টিক, নিজের মতো যার যার পার্সোনাল সেলফ চিন্তা ভাবনা করে। আর আমাদের দেশে কি সবাই মানে কি কালেক্টিভিজম চিন্তা করে। আর সে গেলে তার ভাই বই অমুক তমুক সবাই ভাই না সবাই মিলায় কি করে কোম্পানি করে দেয়, ঠিক না? ঠিক কি না? কালেক্টিভিজম চিন্তা ভাবনা করে। তাহলে ইনফরমেশন ওরিয়েন্টেড কারা? ইউএসএ। আর রিলেশনশিপ ওরিয়েন্টেড কারা? বাংলাদেশ। লো পাওয়ার ডিস্টেন্স, হাই পাওয়ার ডিস্টেন্স ইনক্লুডিং জেন্ডার। তার মানে দেখেন আমাদের কি লো পাওয়ার ডিস্টেন্স না? সরি আমেরিকাতে কি লো পাওয়ার ডিস্টেন্স না? একটা সিও যা
আবার ওই যারা ক্লিনার সেও তা মানে বেসিক রাইট সেম, সবাই একসাথে বসে খাচ্ছে সেম প্লেসে। এমন না যে ওর একদম সিও এসে দেখে একদম সবাই যা ইচ্ছা তাই করবে, ব্যাপারটা কিন্তু তা না। ওর জায়গা থেকে যতটুকু যা দরকার অতটুকু সে পালন করে। আর আমাদের বাংলাদেশে ওরে বাবা সিও মানে আরে তার তো সামনেও যাওয়া যাবে না, একসাথে বসে খাবে তো দূরের কথা, তার সামনেও যাওয়া যায় না, তার রুমেও ঢুকা যায় না, তাই না? কিন্তু বাইরের কালচারে দেখবেন যে তারা তাদের মধ্যে এই ধরনের প্রাইডও নাই, অহংকার নাই, কোনো গরিমা নাই, এই ধরনের ফুটানি হয় খুব নর্মাল। ওই যে একজন ক্লিনার তার সাথে বসে সে লাঞ্চ করতেছে, এরকম আমাদের দেশে করবে লাঞ্চ? আরে বাবা মেসি ক্লিনারের সাথে বসে লাঞ্চ করবে না। আমাদের যে সার্ভিস করে একসাথে সবাই বসে আমাদের চেয়ারম্যান স্যার করে বিকজ দে আর হাম্বল, তারা ওই যে মানে রিলিজিয়াস ফিলোসফি যেটা ওখান থেকে করে, সেটাই হওয়া উচিত। বাট অন্য অন্য জায়গায় যান আপনি, ওখান থেকে করবেন না, কর্পোরেটসে যান করবেন না। ক্লিনারের সাথে বসে লাঞ্চ করবো আর কি, যাতে মানে আমার চাপ চলে যাবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে ইনফরমেশন ওরিয়েন্টেড ব্রাইবারি লেস কমন, আর রিলেশনশিপ ওরিয়েন্টেড কি ব্রাইবারি মোর কমন, স্বাভাবিক। আমেরিকা বাংলাদেশ, আমেরিকায় ব্রাইবারি আছে না, থাকলেও অনেক হাই লেভেলে, ছুটকা মুটকা ব্রাইবারি, 500-1000 টাকা দিলাম ওই সব না। আর বাংলাদেশে কি ব্রাইবারি বেশি, মোর কমন। লং ডিস্টেন্স ফ্রম লো ডিস্টেন্স ফ্রম ইংলিশ, হাই ডিস্টেন্স ফ্রম ইংলিশ। ওর ইংলিশ স্পিকিং কান্ট্রি সাধারণত ওদের তো ইংলিশ নিয়ে সমস্যা হয়, বাট আমাদের বাংলাদেশ অনেক হাই ডিস্টেন্স, আমরা ইংলিশ বুঝিও না, বলতেও পারি না সেভাবে। লিঙ্গুইস্টিক ডাইরেক্টনেস আর লিঙ্গুইস্টিক ইনডাইরেক্টনেস, আমরা কি অনেক কিছু ইশারায় বলতে চাই, ডিরেক্টলি বলি না, মুখের উপরে আমি কি চাচ্ছি সেটা বুঝাই না। স্যার কি দেখবো, স্যার কি রে ভাই, স্যার কি দেখবো ভাই, তার মানে কি হচ্ছে লিঙ্গুইস্টিক ইনডিরেক্টনেস, মানে দেখেন মানে ইশারাতে বুঝাতে চায়, বলতে চায় না কিন্তু ঠিকই বুঝে দিচ্ছে, স্যার সাউন্ড একজন দেখে স্যার সাউন্ড মানে আমি কিছু বেনিফিট চাই, এটা হচ্ছে ইনডিরেক্টনেস। আর ডিরেক্টনেসটা হচ্ছে আমি কি চাচ্ছি সেটা ডিরেক্টলি বলা। মনোক্রনিক টাইম আর হচ্ছে আমাদের ইয়েদেরটা কি হচ্ছে পলিক্রনিক টাইম। মনোক্রনিক টাইমটা কি এক্স্যাক্ট যেটা বলবো ঠিক একদম ফিক্সড, বুঝছেন, চেঞ্জ করে না। মনোক্রনিক টাইমটা যে আপনি চেঞ্জ করবেন যখনই মনোক্রনিক টাইম এন্ড পলিক্রনিক টাইম। তো মনোক্রনিক টাইমটা কি জানেন, আপনার ছোট ছোট আপনি এক টাইমে একটাই কাজ করবেন, মনো সিঙ্গেল কাজ, মনো মানে সিঙ্গেল, এট আ টাইমে আপনি কি করবেন একটা সিঙ্গেল কাজ করবেন, বুঝছেন ব্যাপারটা? কারণ আপনার টাইমের অনেক দাম আছে, আপনি এই যে মানুষকে বইলা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসে রাখবেন সেটা না, আপনার টাইমটা খুব মানে এই যেভাবে ভাগ করা আছে সেটা হচ্ছে আপনার কি বলা হচ্ছে সেটা দ্যাটস ইজ ইওর কি মনোক্রনিক টাইম, রাইট? আর এটা হচ্ছে কি আপনার পলিক্রনিক টাইম। পলিক্রনিক টাইমটা কোনটা, আপনি একসাথে 3000 টাকা কাজ করতেছেন, আমরা বাঙালিরা যা করি, এই অফিসে গেলে এর লগে কথা বলতেছে, ওর লগে কথা বলতেছে, সরকারি অফিসে জানে এর লগে কথা বলতে একসাথে সব করতে চায়, এইটা হচ্ছে পলিক্রনিক মাল্টিটাস্কিং করা। কিন্তু সেটা করলে তো একটা মানুষের সাথে কি কাজটা ভালোভাবে সম্পন্ন করা যায় না, করা যায়, দ্যাটস আ কি প্রবলেম, ঠিক না? সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পারতেছি না, রাইট? ইন্টারনেট ফেস টু ফেস, বাইরের দেশে সাধারণত অনলাইনে কাজ হয়ে যায়, ইন্টারনেট আমরা চাই ফেস টু ফেস মিটিংস, তাই না? ফেস টু ফেস একটা ইন্টারাকশন কন্টিনিউ চাই। তারপর ফোকাস অন দ্য ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, আমরা হচ্ছে সামনে কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। আমাদের বাঙালিরা হচ্ছে কি পিছনে কি হয়েছে ওইটা নিয়ে আরে কি হলো বা এটা যেমন না হইতে মনে হলো ভালো কি একটা ভুল করলাম, আর ওরা হচ্ছে সামনে চিন্তা করে, যেটা হঠাৎ হয়ে গেছে যেটা আমরা বিজ্ঞান চেঞ্জ, সামনে কি হবে সেটা নিয়ে চিন্তা করা দরকার। হ্যাঁ ওটা নিয়ে চিন্তা করলে আমরা ফোকাস অন দ্য ফোরগ্রাউন্ড, সামনে কি হচ্ছে সেটা, আর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরে কি হয়েছিল অমুক করছিল ও তো ভাই মানে এইটা নিয়ে পড়ে আছে। আর ওরা সবসময় সামনে ফরওয়ার্ড চিন্তা করে, দ্যাটস ওয়াই আমরা পিছিয়ে আছি, ওরা অনেক আগে গেছে। কম্পিটিশন রিডিউস ট্রানজাকশন কস্ট, ওখানে হচ্ছে ওরা কম্পিট করে আর এখানে হচ্ছে ওরা কি করে ট্রানজাকশন কস্ট রিডিউস করে। তাহলে সামারি দেখেন, এই চ্যাপ্টারে শেষ করে দিচ্ছি সামারি দিয়ে, আপনারা যারা ক্লাসে আসেন নাই তাদের জন্য একটু বোঝানোর জন্য ওইটাই সামারি। ম্যানেজমেন্ট স্টাইলস ডিফার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মানে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার যে ম্যানেজমেন্ট স্টাইল আছে সেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কি করতেছে, ডিফার করতেছে, তাই না? সব জায়গায় তো সেম হচ্ছে না, সেম হচ্ছে কি
এক এক জায়গায় ম্যানেজমেন্ট স্টাইল এক এক। বললাম যে থাইল্যান্ডে একরকম হবে, বাংলাদেশে একরকম হবে, আবার ইউরোপের মার্কেটে গেলে ম্যানেজমেন্ট এক স্টাইল হবে, তাই না? Some cultures appear to emphasize the importance of information and competition, while others focus more on relationships and transaction cost reduction. কিছু কালচার আছে, এই কালচারগুলো শেখার কারণ এটাই যে এক একটা ম্যানেজমেন্ট স্টাইল আমাদের বুঝতে হবে। আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটিং করবো তখন ওই ক্ষেত্রে করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে ওই যে কালচারটা আছে সেই কালচারে গিয়ে আমি অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে ওভাবে, তাই না? আমার নিজের মতো করে চলে হবে না, ওই দেশে যেখানে যাবো সেখানে আমার ইন্টারন্যাশনাল মার্কেটিংটা করতে হবে, তাই না? ওই যে আমি কালচারটাই, এই জন্য কালচারটা এত গুরুত্বপূর্ণ। আমরা কালচার কেন শিখতেছি? ইন্টারন্যাশনাল মার্কেটিং করবো, কালচার দেখি করবো। কালচার এই কারণে শিখতেছি, কালচার যদি না বুঝি, ওই একটা কালচারে কি কি জিনিস থাকে, কোন কোন জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বলেন, প্রমোশন বলেন, এই জিনিসগুলো ডিজাইন করতে ফেল করবো। সেটার জন্য আমাদের কালচারকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, বুঝছেন ব্যাপারটা? তো তাহলে সাম কালচারস কি হবে? কেউ কেউ ইনফরমেশনকে এমফাসাইজ করে, আবার কেউ কেউ কি রিলেশনশিপকে এমফাসাইজ করে, বুঝতে পারছেন? বিজনেস বিহেভিয়ার ইজ derived in large part from the basic culture and environment in which the business operates and such as subject to the extreme diversity encountered among various cultures and subcultures. তাহলে বিজনেস যে বিহেভিয়ার আছে সেটা কি হয়? ডিরাইভ করা বেসিক ফ্রম কালচারাল এনভায়রনমেন্ট। কালচার এনভায়রনমেন্ট, বিজনেসে আপনি কিভাবে বিহেভ করবেন, কেমন ভাবে চলবেন, কার সাথে কেমন ভাবে রিলেশন মেইনটেইন করবেন, প্রত্যেকটা জিনিসই বলে দেয় কি আপনার বিজনেস কালচারাল কন্টেক্সট, এনভায়রনমেন্ট থেকে করে আপনার শিখতে হবে। ইন হুইচ বিজনেস অপারেট, যে বিজনেসটা যে এনভায়রনমেন্ট অপারেট করবে সেই বিজনেস এনভায়রনমেন্ট থেকে আপনার ওই কালচারাল কন্টেক্সটগুলোকে শিখে নিতে হবে। And as such, subject to the extreme diversity encountered among various cultures and subcultures. Culture, subculture থাকে না? আমাদের দেশে তো মানে কিছু একটা আছে, বাংলায় হিসাবে কিছু কালচার আছে, যে আমরা শাড়ি পরি, লুঙ্গি পরি, একটা কালচার, পাঞ্জাবি পরি। আবার চিরাঙ্গদের কিছু কালচার আছে, আছে না? চিরাঙ্গদের কিছু স্পেশাল কালচার আছে। আবার ওটা কি সাব কালচার, মানে বাংলাদেশের একটা কালচার, এই কালচারের মধ্যে আবার একটা সাব কালচার, বুঝতে পারছেন? পার্বত্য জেলার যে লোকজন বাস করে তাদের একটা কালচার আছে, এগুলা কি তারা তো বাঙালি, বাঙালির মধ্যে তাদের কি একটা সাব কালচার, সবকিছু পোশাক আশাক খাওয়া দাওয়া সেটা। তাহলে ওই জিনিসগুলো পার্বত্য জেলায় যখন যারা মার্কেটিং করবেন তো ওই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। তাহলে কালচার এবং সাব কালচার, কালচারের নিচে যেটা সেটা হচ্ছে সাব কালচার। কালচারটা কোনটা? বাংলাদেশের সকল মানুষ একটা কালচার ফলো করে, ওইটার আমরা আবার সবার একটা ডিস্ট্রিক্টগতভাবে জাতিগতভাবে একটা কিছু কালচার থাকে, তাই না? সেটা আমাদের সিলেটিদের কিছু কালচার থাকে। তাহলে environmental considerations significantly affect the attitudes, behavior and outlook of foreign business people. তার মানে environmental যে কন্ডিশনস গুলো আছে, এথিক্স বললাম, এনভায়রনমেন্ট, আপনি চিন্তা করেন কাস্টমার প্রোটেকশন, কাস্টমার রিলেশন, তারপরে হিউম্যান রাইটস, এমপ্লয়মেন্ট রাইটস, এমপ্লয়ি রাইটস, এই সবগুলো চিন্তা করে আপনাকে কিন্তু এনভায়রনমেন্টাল কনসিডারেশনের সাথে সহ আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই সবগুলো জিনিসগুলো, এথিক্যাল কনসিডারেশনসগুলো মেইনটেইন করে আপনাকে ডিজাইন করতে হবে। কাদের জন্য? ফরেন বিজনেস পিপল। তাদের ওখানে তারা এমপ্লয়ি রাইটস কিভাবে রাখছে, ওয়ার্কারদের জন্য রাইটস কেমন, হিউম্যান রাইটস কি অবস্থায় আছে, সবগুলো জিনিস কনসিডার করে কনটেক্সট নিয়ে আপনাকে এই জিনিসগুলো কনসিডার করতে হবে। সামারি 2 of 2, তাহলে দেখেন varying motivational patterns inevitably affect methods of doing business in different countries। আমরা কি বলছে? বিভিন্ন মোটিভেশনাল প্যাটার্নস, varying motivational patterns কি করে? inevitably affect কি করে? methods of doing business in different countries। তার মানে এক একজনের মোটিভেশন, কেউ টাকা দিয়ে মোটিভেশন, কেউ কাজ করে বাইরের কান্ট্রিতে টাকা দিলে সবাই মোটিভেট হবে, ব্যাপারটা তা না। কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য মেজরিটি পিপলই টাকা হলে মোটিভেট হবে, বাট বাইরের কান্ট্রিতে কিন্তু তা না, তারা চায় জীবনটাকে উপভোগ করতে। বাংলাদেশে টাকা দিলে মনে করে সব। তাহলে মোটিভেশনাল প্যাটার্নটাও ডিফারেন্ট করবে, যে আপনার প্যাটার্ন ইনএভিটেবলি এফেক্ট মেথডস অফ ডুইং বিজনেস ডিফারেন্ট কান্ট্রি, কোন দেশে কিভাবে বিজনেস করবেন সেটা আপনার মোটিভেশনাল প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে। International variation characterizes contact level, ethical orientation, negotiation outlook, and nearly every part of doing business. তার মানে বিজনেসের প্রত্যেকটা পার্ট আছে, যে কার সাথে কিরকম কন্ট্যাক্ট লেভেল মেইনটেইন করবেন, কেমন নেটওয়ার্কিং করবেন, কেমন ইথিক্যাল ওরিয়েন্টেশন রাখবেন, ইথিক্সটা কতটুকু স্ট্রং হতে হবে, নেগোসিয়েশন একজনের সাথে কিভাবে বার্গেন করবেন, তার সাথে কিভাবে ডিলে অর্গানাইজ করবেন, এন্ড নিয়ারলি এভরি পার্ট অফ, প্রত্যেকটা পার্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন ক্যারেক্টারাইজেস। এই যে কথাগুলো যে বললাম সবগুলো কি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েশন আপনাকে কনসিডার করতে হবে। যেই দেশের যে নিয়ম কানুন, যে দেশে যেভাবে চলে, যে কালচারগুলো, সেই জিনিসগুলোকে মেনে আপনাকে বিজনেস করতে হবে। Finally, sensitivity, however, is not enough. The international trader must be constantly alert and be prepared to adapt when necessary. এবং তাদের সেন্সিটিভিটিটাও করতে হবে, যদি কোনো চেঞ্জেস হয়, কোনো কিছু চেঞ্জ হয়,
বা কোনো কিছু যদি হয় সেই জিনিসগুলোকে তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হয় না কালচারালগতভাবে জাতিগতভাবে কিছু চেঞ্জেস আসে না, সেই জিনিসগুলোকে তাদেরকে সেন্সিটিভ হইতে হবে। সেন্সিটিভ মানে কি? সেন্স করতে হবে, সেন্স করে যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তার মানে এই জিনিসটা আমাকেও চেঞ্জের সাথে খাপ খাওয়াই নিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? So that is the end of your chapter শেষ। So ইনশাআল্লাহ আমরা ক্লাস পাচ্ছি কয়টা? আই গেস আরো তিনটা না কেন আরো বেশি, 5টা ক্লাস। 26 তারিখ আজকে হলো 11, আজকে 11 না 12, তাহলে 19 তারিখে একটা ক্লাস পাবো, 26 তারিখে একটা পাবো, 26 তারিখে পাবো, 1 তারিখে পাবো, 4টা ক্লাস পাচ্ছি আরো। তো ইনশাআল্লাহ আমাদের 2টা চ্যাপ্টার শেষ, আরো 2টা চ্যাপ্টার আমরা কভার করে ফেলবো। 4টা ক্লাসে আমরা 2টা চ্যাপ্টার আরো কভার করব। সো আমাদের টোটাল ফাইনালে থাকবে 4টা টপিক। আর এই 2টা চ্যাপ্টারের উপরে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে। ফাইনালের উপরে ফাইনালে আপনার 4টা চ্যাপ্টার থাকবে, 4 চ্যাপ্টারস। কালচার ম্যানেজমেন্ট, স্টাইল এন্ড বিজনেস। বুঝছেন? আর আপনারা একটা গ্রুপ ফর্ম করতে বলছিলাম, গ্রুপ ফর্ম করছেন? ও আজকে তো আবার তারা কেউ আসে না, আমি শুধু আসছি। যারা আসলে যাদের ফোনে কন্ট্যাক্ট করে গ্রুপ ফর্ম করেন, আমি আপনাদের এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে একটা 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে না, এই 2টা চ্যাপ্টারের উপরে একটা ক্লাস টেস্ট হবে, আমি গ্রুপে দিয়ে দিব। অনলাইনে ক্লাস টেস্ট বলতে অনলাইন ক্লাস, অনলাইন টেস্ট। ওটা আপনার অ্যারাউন্ড 10 মার্কসের মতো থাকবে, সেটা দিবেন। আর একটা গ্রুপ ফর্ম করবেন, সেখানে আপনাদের 15 মার্কসের মতো থাকবে গ্রুপে অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট বলতে রিপোর্ট, প্রজেক্ট বা রিপোর্ট অ্যাসাইনমেন্ট যেটাই বলেন, সেটা আপনারা 4 জন বা 5 জন একটা গ্রুপ ফর্ম করবেন, ওটা করে ওই টপিক অনুযায়ী সবাই মিলে ওটা সুন্দরভাবে করে টপিক আমি বলে দেবো, ওটা অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। টপিক কি, আমি একটা কোম্পানি নেবেন, একটা ইন্টারন্যাশনাল বিজনেস করে, যে কোম্পানিটা অলরেডি ইন্টারন্যাশনাল বিজনেস আছে, ওই ইন্টারন্যাশনাল বিজনেসের উপর কাজ করবেন। সেটা অনেক যে কোনো ইউনিলিভার হতে পারে, মেক্সিকো হতে পারে, স্কোয়ার হতে পারে, মেক্সিকো হতে পারে, যারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, ইন্টারন্যাশনাল করতে হবে। তাদের যে স্ট্র্যাটেজিগুলো আমি একটা বলে দিব, গাইডলাইন্স, ওটা দিয়ে করবেন, করার পর ফাইনালের আগে জমা দিতে হবে। আর এর মধ্যে 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে না, সো আপনাদের স্ট্র্যাটেজিক মার্কেটিং এর মধ্যে 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সো হয়ে গেলে অনলাইনে একটা সবাই ক্লাস টেস্ট দিতে পারবে। বুঝছেন? আমি এর মধ্যে ডেট দিয়ে দিব। সো আমি এর মধ্যে ডেট দিয়ে দিব, যে ওটা বেশি না, আধা ঘন্টা হবে। রবিবারে আমার একটা পরীক্ষা আছে। ওই আমি সমস্যা নেই, একটা আধা ঘন্টার একটা ক্লাস হবে, ইয়ার টেস্ট হবে, আধা ঘন্টার মধ্যে আপনার একটা সোমবার দিয়ে দেবো আমি। মানে এই সোমবার না, একটু টাইম দেবো, আগে থেকে আমি নোটিশ দিয়ে দেবো, অ্যাটলিস্ট 4-5 দিনের সময় দেবো। ঠিক আছে? তো আমাদের 2টা চ্যাপ্টার যেহেতু কমপ্লিট, এই 2টা চ্যাপ্টারের উপরে ফাইনালের 50% সিলেবাস কমপ্লিট। তো ফাইনালে যেহেতু 50% সিলেবাস কমপ্লিট, সেই 50%-এর উপরে আমরা একটা ক্লাস টেস্ট দিব, আর সাথে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট চলে আসবে। বুঝতে পারছেন?